নমস্কার। বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে। সেই আপডেটটি হলো যে ২৪ বছর চাকরি করার পরেও মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ওনার ডিভিশন বেঞ্চে আজকে একজন হাই স্কুলের শিক্ষকের চাকরি চলে গেল এবং তিনি সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন পরবর্তী ক্ষেত্রে। যদিও এই মামলাটি রয়েছে বিচারাধীন এবং খুব দ্রুতই হয়তো এই শুনানি হবে, তার আগেই যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল তিনি মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। আজকে ডিভিশন বেঞ্চ তার সমস্ত রকম যে তিনি তথ্য তুলে ধরেছিলেন এবং উড়িয়ে দিয়ে তার চাকরিটি বাতিল করে দেন এবং সম্পূর্ণরূপেই সিআইডি তদন্ত যেমন চলছে সেরকম চলবে এরকম অর্ডার দেয়। সবচেয়ে মজার বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, রহস্যের বিষয়, মানুষ মনে করে একবার চাকরি পেলে হয়তোবা সেই চাকরি কখনো যায় না। যদি ২৪ বছর চাকরি করার পরেও একজন শিক্ষকের বা একজন সরকারি কর্মচারীর দুর্নীতি প্রমাণিত হয় বা কোর্ট যদি মনে করে এটা দুর্নীতি হয়েছে, তাহলে কোর্টের অর্ডারে ২৪ বছর চাকরি করার পর আজকে তার চাকরি চলে যাচ্ছে। এটা কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডারে আজ সেটাই ঘটেছে। বিস্তারিত সাংবাদিক অর্ণব বাবু এবং ফিরদৌস বাবু তিনি আলোচনা করেছেন, ওনারা দুজনাই আলোচনা করেছেন। আসলে বিস্তারিত যে ঘটনাটা সেটা আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। হয়তোবা যেনার চাকরি গেছেন তিনি হয়তোবা সুপ্রিম কোর্টে যেতে পারেন এবং পরবর্তী সুপ্রিম কোর্টে কি ঘটে বা তিনি রিভিউ আপিল করতে পারে ডিভিশন বেঞ্চে। দেখা যাক তিনি কি পদক্ষেপ নেই। তো এরকমই একটা ঘটনা ঘটেছে, আপনারা মন দিয়ে শুনুন আইনজীবী ফিরদৌস বাবু কি বলছেন। রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদ আর হচ্ছে এসএসসি। এসএসসি হচ্ছে রেকমেন্ডেশন লেটার পাঠায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় মধ্যশিক্ষা পর্ষদ, আর অ্যাপ্রুভেলটা অবশ্যই সরকারের, সেটা শিক্ষা দপ্তর। এবং এই পুরো বিষয়টাতে যার চাকরি যাচ্ছে তিনি পুলিশকে প্রভাবিত করে হাওড়ার ডিআই যখন যাচ্ছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতে নির্দেশের কপিটা নিয়ে যে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, হাইকোর্টের নির্দেশ আছে, তিনি পুলিশকে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে এফআইআর রুজু করতে দেননি। হাইকোর্ট থেকে এক গুঁতো আর 5 মিনিটের মধ্যে এফআইআর হলো এবং সেই এফআইআর করার পর গুসা কম নেই হুয়া। এই দুর্নীতি টিচার, আজকে হাইকোর্টের এই অর্ডারে পড়াবো বলবো, দুর্নীতিবাদ টিচার, কারচুপি টিচার, সেই টিচার তিনি ছুটে গেলেন ডিভিশন বেঞ্চে। ভাবলেন তিনি তার এই নির্দেশ হয়তো স্টে হয়ে যাবে। নির্দেশে স্টে তো হলোই না, সিআইডিতে যেমন তদন্ত করছিল করবে, তার চাকরি গেল। 2, যা যা কামিয়েছিলেন সেটাও ফরফিট হলো। এই 3 সদস্যের কমিটি, এটা 24 বছর চাকরি যাওয়া একেবারে অভিনব। এখন এই টিচার কি করতে পারে? এরপর আর কি কোনো আইনি তার কোনো পথ রয়েছে? তিনি চাই কি করবেন সেটা তার বিষয়। নিশ্চিতভাবে উচ্চতর আদালত রয়েছে, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমি তার আইনজীবী নয়, ফলে এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন নয়। দ্বিতীয় হচ্ছে যে এই একেবারেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ 2010 সালে ছিল, তারপরে তিনি এতদিন চাকরি করলেন কি করে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করার নির্দেশ ছিল, 10,000 টাকা কস্ট ইম্পোজ করেছিল, কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না সেই অর্ডার অল্টার করার। অথচ তিনি এতদিন ধরে সার্ভিস করে আসছিলেন। শুধু তাই না, তিনি শিক্ষক সংগঠনের, তৃণমূলের শিক্ষক সংগঠনের একেবারে নেতা হয়ে বসে পড়লেন। তিনি সর্বাঙ্গীন প্রভাবশালী, এটা একদম আদালত সেটাই বলেছেন। আদালত বলেছেন যে
প্রভাবশালী কতটাই যে ওই যে লিস্টটি ছিল ম্যানেজিং কমিটি 3 জনকে সেই সময় সিলেক্ট করেছে, তিনি ছিলেন 3 নাম্বার ব্যক্তি। প্রথম ব্যক্তি তিনি কিছুদিন সার্ভিস করার পর রিজাইন করেন, দ্বিতীয় ব্যক্তি তিনি আদালতে এসে রিট পিটিশন দাখিল করেছিলেন, কারণ এই শেখ সিরাজুলও সেই সময় রিট পিটিশন দাখিল করেছিলেন, কিন্তু যিনি 2 নম্বর ব্যক্তি তাকে পার্টি ইমপ্লিড করেননি, না করে তিনি সিঙ্গেল বেঞ্চে নির্দেশ পেয়েছিলেন। পরবর্তীতে যিনি 2 নম্বর ব্যক্তি ছিলেন তিনি একটি রিট পিটিশন দাখিল করেন, তিনি সাকসিডেড হন, কি তার এগেইনস্টে অ্যাপিল হয়। 2 নম্বরে যিনি তার চাকরি পাওয়ার কথা, কিন্তু 3 নম্বরে চাকরিটা করে যাচ্ছেন। কিন্তু শুধু তাই না, এই 2 নম্বর ব্যক্তি আবার পরবর্তীতে জানান, আদালতে সাকসিড হওয়ার পরেও পরবর্তীতে জানান তিনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না। অথচ অ্যাপিল যখন প্রিফার্ড হয়, অ্যাপিল বেঞ্চ তখন জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চ, তৎকালীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন যে না, উনি যেহেতু এইভাবে আদালতকে বেসিক্যালি মিসগাইড করেছিলেন, সেই জন্য 10,000 টাকা কস্ট, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং, এবং এই সিটটি ওপেন থাকলো ম্যানেজিং কমিটির কাছে। ম্যানেজিং কমিটি চাইলে সেটিকে রেফার করে দিতে পারেন এসএসসি কে। ফলে এই নির্দেশ থাকা সত্ত্বেও তিনি কিন্তু চাকরি করে যাচ্ছিলেন, যেটা একেবারেই করা উচিত ছিল না। এবং সেই জন্য আদালত বলেন যে তিনি কতটা প্রভাবশালী, যে একজন সিঙ্গেল বেঞ্চে অর্ডার পাওয়ার পরেও, যে দ্বিতীয় স্থানে তার তিনি জয়েন করতে চাইলেন না, আর আদালতের এই নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন বরাবরই প্রভাব মানে প্রভাবের পাহাড়। এই আমি এখন আপনাকে যেটা জানতে চাইবো, সেটা মূল মামলা যেটা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে হচ্ছিল, সেই মামলাটার কি স্ট্যাটাস, কবে তার শুনানি হবে? দেখুন, এর পরবর্তী খুব রিসেন্টলি সেই মামলার শুনানি হবে, এবং সেই মামলাতে আরো অনেক বড় লার্জার কোশ্চেন জড়িত। তার কারণ আমরা বারবার বলছি যে দেখুন, এখনো পর্যন্ত এসএসসির 4টে নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই তদন্ত হচ্ছে। অলরেডি আমরা প্রাথমিকের একটি সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখছি যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও দুর্নীতি হয়েছে, এবং একজন চিনু হাজরা, যিনি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের জন্য বাজার থেকে টাকা তুলেছেন, এখনো পর্যন্ত ওয়ার্ক ফিজিক্যালের ওএমআর পাবলিশড হয়নি। আমরা চাইছি যে সেটা ওএমআর পাবলিশড হোক, সেখানে ওয়ার্ক ফিজিক্যালে যারা যারা এই অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন সেগুলো এক্সপোজড হোক। একেবারে তাই, সেই তালিকা আসুক, আদালত কি নির্দেশ দেয়, এবং একই সঙ্গে ভাবে যেমন বললেন তিনি, এই চিনু হাজারের মতো যারা ব্যক্তি, যারা দালাল, তাদের তালিকা আসে কিনা, এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন তার ওএমআর পাবলিশ হয় কিনা, হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ দিকে আমাদের নজর থাকবে। তবে এটা একটা